জেএসএসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইউজিসি নেটের সিলেবাস থেকে কবি অমিয় চক্রবর্তীর সঙ্গতি কবিতাটি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। কবিতাটি আলোচনা শুরু করার পূর্বে আমরা জেনে নেব এই কবিতা সম্পর্কে কয়েকটি প্রাথমিক তথ্য, যেগুলো নেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই আমরা জেনে নেব যে সঙ্গতি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটি অমিয় চক্রবর্তীর অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে আরো একটি বিষয় আছে, অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থের একটি উপবিভাগ হলো সূর্যখণ্ডিত ছায়া। সেই সূর্যখণ্ডিত ছায়ার অন্তর্গত হলো এই সঙ্গতি কবিতাটি। 2023 জুনের নেটে এটা নিয়েই একটা প্রশ্ন এসেছিল যে কবি অমিয় চক্রবর্তীর সঙ্গতি কবিতাটি তার অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থের কোন অংশের অন্তর্গত বলে 4টে অপশন দেওয়া ছিল। তার মধ্যে একটা ছিল সূর্যখণ্ডিত ছায়া, যেটা ছিল সঠিক উত্তর। তো সেই কারণে প্রাথমিক তথ্যগুলো আমাদের জানা খুবই দরকার। এই প্রাথমিক তথ্যগুলোর মধ্যে থেকেও অনেক প্রশ্ন নেটে আসে। এবারে আমরা জেনে নেব সঙ্গতি কবিতাটি কবে প্রকাশিত হয়। 1934 সালে। আর অভিজ্ঞান বসন্ত কাব্যগ্রন্থটি হয় 1943 খ্রিস্টাব্দে। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কবিতাটা আমরা পড়ছি সঙ্গতি, সেই সঙ্গতি কথার অর্থ কি? সঙ্গতি কথার অর্থ হলো মিল বা সমন্বয়। হ্যাঁ, আর এই কবিতাতে 36টি পংক্তি আছে আর 8টি স্তবক আছে। এগুলো দিয়েও অনেক সময় ক্রমের প্রশ্ন আসে। বিভিন্ন কবিতা দিল বাম দিকে আর ডান দিকে দিল স্তবক সংখ্যা, তো ম্যাচিং এর প্রশ্নও আসে। আরো দুটো বিষয় আমাদের জেনে রাখতে হবে যে কবিতার প্রচ্ছদ এবং মুদ্রণ থেকেও প্রশ্ন আসে। যদিও সঙ্গতি কবিতা থেকে এর আগে এরকম প্রশ্ন আসেনি, কিন্তু অন্য কবিতা থেকে এসছে, তাই সঙ্গতি কবিতা থেকেও আগামীতে আসার সম্ভাবনা আছে। যেমন সঙ্গতি কবিতার প্রচ্ছদ করেছেন শ্রী রমেন্দ্রনাথ চক্রবর্তী, আর এটি মুদ্রিত হয়েছে শান্তিনিকেতন বীরভূম প্রেস থেকে। আর এই কবিতার মধ্যে কবি আশাবাদের সুর খুঁজে পেয়েছেন। কবিতার মধ্যে ধ্বনিত হয়েছে কবির আশাবাদের সুর। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সঙ্গতি কবিতাটি গদ্য ছন্দে রচিত। শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন এখন আমরা দেখতে পাই বেশ ভালো রকমেই আসছে নেটের প্রশ্নে। তো সেখানে হয়তো 4টে বা 5টা বাক্য দিয়ে দিল, নিচে দিয়ে দিল ক খ গ ঘ 4টে অপশন, এবং তার মধ্যে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ বা অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ এই ধরনের যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নের কথাই আমি বলছি। সেখানে যে 4টে বাক্য উপরে দেওয়া আছে তার মধ্যে একটা বাক্যে তো এরকম থাকতেই পারে যে সঙ্গতি কবিতাটি গদ্য ছন্দে লেখা। তাহলে আমরা বুঝতে পারবো যে এই 4টে বাক্যের মধ্যে 3 নম্বর বাক্যে এই ইনফরমেশনটা রয়েছে। হ্যাঁ, সত্যিই তো তাই, সঙ্গতি কবিতাটি গদ্য ছন্দে লেখা, তার মানে 3 নম্বর লাইনটি শুদ্ধ। এবার আমাদেরকে অপশানে খুঁজতে হবে যে 4টে অপশানের মধ্যে 3 নম্বর জায়গায় শুদ্ধ কোথায় আছে। নিশ্চয়ই কমপক্ষে 2টো জায়গাতে তো থাকবে, তখন আমরা বাকি দুটোকে এলিমিনেট করে দিতে পারবো। তো এইভাবে আমাদের উত্তর খুঁজতেও সুবিধা হবে। আচ্ছা, এবারে আমরা জেনে নেব যে কবিতাটির প্রেক্ষাপট কি। কারণ নেটের সিলেবাসে প্রচুর কবিতা আছে, আর এখন প্রশ্ন আসছে ক্রমে প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ, ম্যাচিং, হ্যাঁ, মন্তব্য যুক্তি, এই ধরনের প্রশ্ন আসছে। তো তার জন্য কবিতাগুলো খুবই খুঁটিয়ে পড়া দরকার, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব নয় এত কবিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন মুখস্থ করার। কিন্তু এগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে। যেমন আমাদেরকে প্রত্যেকটা কবিতার প্রেক্ষাপট জানতে হবে, মানে সেই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, এবং কবিতার বিষয়বস্তুটাও অল্প বিস্তর জেনে রাখতে হবে, যাতে আমরা মনে রাখতে পারি যে কোন ঘটনার পর কোন ঘটনাটা হয়েছে। তাহলে ক্রমের প্রশ্নের উত্তর করতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা জেনে নেব এই সঙ্গতি কবিতার প্রেক্ষাপট। এই সঙ্গতি কবিতাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল বা 1350 যে মন্বন্তর হয়েছিল, সেই সময় পড়বে, সেই বিশৃঙ্খলতাপূর্ণ সময়, সেই অসঙ্গতিপূর্ণ সময়ে এই কবিতাটি লেখা হয়েছিল। কিন্তু এই কবিতাটি সেই সময় ওই অসঙ্গতিপূর্ণ সময়ে লেখা হলেও কবি এর মধ্যে একটা সঙ্গতি বিধান করেছে, সঙ্গতির আশা খুঁজে পেয়েছেন।
কেন, কিভাবে পেলেন? কারণ তিনি এই মনুষ্য জগতের আড়ালে একটা তৃতীয় শক্তির ওপর আস্থা করেছেন। মানে আমরা বলতে পারি সেটা বিধাতা বা ঈশ্বরকে তিনি, মানে অজ্ঞাত এক শক্তি যাকে চোখে দেখা যায় না, সেই শক্তির ওপর আস্থা রেখে তিনি মনে করেন যে অসঙ্গতিপূর্ণ সময় কেটে যাবে, সঙ্গতি আসবে। এবার আমরা কবিতার লাইন ধরে আলোচনা করব এবং জেনে নেব যে নেট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে বা আগামীতে আসতে পারে। কবিতার প্রথমে আছে, কবি বলেছেন, মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। তিনি বলতে এখানে কিন্তু ওই অজ্ঞাত তৃতীয় শক্তি, সর্বশক্তিমানকেই বোঝানো হয়েছে, অর্থাৎ ঈশ্বরের কথাই বলা হয়েছে। এখানে ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমাদের জেনে নিতে হবে, কারণ সেটাই কবিতাটা মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঝোড়ো হাওয়া বলতে এখানে ঔদ্ধত্যপূর্ণ শক্তি, বা কবি এটাকে হয়তো সেই যে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কবিতাটি যখন লেখা হয়েছিল সেই অসঙ্গতিপূর্ণ বা সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে লক্ষ্য করেই তিনি ঝোড়ো হাওয়া শব্দটা বলেছেন। আর পোড়ো বাড়িটা মানে একটা জরাজীর্ণ বাড়ি, পোড়ো বাড়ি বলতে একটা জরাজীর্ণ বাড়ি বোঝাচ্ছে, অর্থাৎ যে বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো তার আড়ালে আমরা মানে মনে করতেই পারি বা ধরে নিতেই পারি যে নিপীড়িত শ্রেণীকে বোঝানো হয়েছে। তো কবির বিশ্বাস যে এই ঝোড়ো হাওয়া আর এই পোড়ো বাড়িটার মধ্যে একদিন সঙ্গতি স্থাপন হবে, ঐক্য স্থাপন হবে, তাই তিনি মেলাবেন শব্দটা ব্যবহার করেছেন। আবার এরপরে বলেছে, পাগল ঝাপটে দেবে না গায়েতে কাটা, আকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মাড়ি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা, বন্যার জল তবু ঝরে জল, প্রলয় কাঁদুনি ভাসে ধরাতল মেলাবেন। এখানে তিনি প্রথম 3টে লাইনে বললেন খরার কথা, এখানে খরার কথা বললেন, তারপর এখানে বন্যার কথা বললেন, দুটোই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। এই কবিতাটার প্রত্যেকটা স্তবকে কবি একটা মানে কবিতাটা থেকে আমরা একটা বৈপরীত্য খুঁজে পাবো, এবং সেই বৈপরীত্যের মধ্যেই কবি ঐক্য স্থাপন করতে চেয়েছেন, তাই তিনি প্রত্যেক ক্ষেত্রেই মেলাবেন শব্দটা ব্যবহার করেছেন। এখানে যেমন খরার কথা বলেছেন, যখন মাঠ ফাটা থাকে, ফেটে চৌচির হয়ে যায় তৃষ্ণায়, এবং মারি কুকুর মানে মহাভারী কুকুর, হ্যাঁ, যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, সে খেতে গিয়ে মানে ক্ষেত মানে মাঠে গিয়ে জীব বোলাচ্ছে, মানে চারিদিকটা ফাঁকা শুষ্ক, কোনো খাবার দাবার নেই, সাধারণ মানুষেরও সেই একই অবস্থায় খরার কথা বলেছেন। এরপরেই আবার বন্যার কথা বলেছেন, যে বন্যা হয়ে ধরাতল অর্থাৎ পৃথিবী ভেসে যাচ্ছে। তো এই যে খরার পরেই বন্যা হচ্ছে, তো এই যে উভয়ের মেলবন্ধন ঘটাচ্ছে, কবি এটার কথাই বলেছেন যে এই সমস্ত অসঙ্গতির একদিন মেলবন্ধন ঘটবেই। আচ্ছা, তারপরে আবার কবি বলছেন, তোমার আমার নানা সংগ্রাম, দেশের দশের সাধনা সুনাম, ক্ষুধাও ক্ষুধার যত পরিণাম মেলাবে। অর্থাৎ আমরা তো নানা রকম সংগ্রাম করে বিভিন্ন মানুষজনরা সবাই বেঁচে থাকি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অনেক সাধনা করতে হয়, দেশের দশের জন্য কাজ করতে হয়, সেখানে অনেক সুনামও থাকে, এবং এর মধ্যে এই যে খরা বন্যা, তারপরে দেখো এখানে মনে রাখতে শুধু হবে ক্ষুধাও ক্ষুধার যত পরিণামের কথা বলা হয়েছে। ক্ষুধার পরিণাম কি? অনাহার। হ্যাঁ, তো এই যে ক্ষুধা এবং ক্ষুধার পরিণাম অনাহার, সেটাকেও এখানে তিনি উল্লেখ করেছেন, এবং এই সমস্ত কিছু এই অসঙ্গতিকে তিনি মেলাবেন বলেছেন। তাহলে প্রথমে আমরা কি পেলাম? তিনি ঝোড়ো হাওয়ার পোড়ো বাড়িটাকে মেলাবেন, তারপরে খরার প্রসঙ্গ এলো এবং বন্যার প্রসঙ্গ এলো। এবার যে খরার বন্যা এলো মানেই তো মানুষ অনাহারে রয়েছে, ঠিক তারপরেই ক্ষুধার প্রসঙ্গটা এলো। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তারপরে বলছে, জীবন জীবন মোহ, ভাষা হারা বুকে স্বপ্নের বিদ্রোহ, মেলাবেন তিনি মেলাবেন। অর্থাৎ জীবন মোহ, অনেকেই আছে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করে, হ্যাঁ, তারা জীবন মোহ নিয়ে বেঁচে থাকে, কিন্তু তারা মুখে বিদ্রোহ ঘোষণা না করলেও তাদের মনও চায় যে পরিবর্তন আসুক। আসলে নবজাগরণের কবি আলোচ্য কবিতার মাধ্যমে একটা নবজাগরণের বা একটা নতুন মানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যে পুরাতন যে সমস্ত ঐতিহ্য আছে, ঝোড়ো হাওয়া এসে তাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এবং পুরানো এবং নতুনের মধ্যে মেলবন্ধন ঘটবে, একটা সুন্দর পৃথিবী তৈরি হবে। এটাই কবি বোঝাতে চেয়েছেন। তো আমাদের মনে রাখার ট্রিক্সটা এটাই, প্রথমে ঝোড়ো হাওয়া পোড়ো বাড়িটার কথা আছে, তারপরে খরা বন্যার কথা আছে। এবার খরা বন্যা হলে তো মানুষ অনাহার হবে, সেই সময় ক্ষুধার প্রসঙ্গ এসছে, এবং জীবন জীবন মোহ, ভাষা হারা বুকে স্বপ্নের বিদ্রোহের প্রসঙ্গ এসছে। এবার আমরা যদি এখান থেকে ক্রমের প্রশ্ন দিই, যে প্রথমে এই লাইনটা দেওয়া হলো যে দেশের দশের সাধনা সুনাম, এই লাইনটা দেওয়া হলো, তারপরে দেওয়া হলো বন্যার জল তবু ঝরে জল, এটা দেওয়া হলো, তারপরে দেওয়া হলো যে পাগল ঝাপটে দেবে না গায়েতে কাটা, এটা দেওয়া হলো,
আবার তারপরেই দেওয়া হলো যে ওই ভাঙা দরজাটা মেলাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারবো যে কোনটার পর কোনটা এসছে, কারণ আমরা জানি ভাঙা দরজা পোড়ো বাড়ির কথা প্রথমে এসছে, তারপরে এসছে আমাদের খরার কথা, যে প্রসঙ্গে পাগল ঝাপটে দেবে না গায়েতে কাটা আছে, এবং তারপরে বন্যার কথা আছে, এবং খরার বন্যার পরে মানুষের অনাহারে ক্ষুধা তৈরি হয়েছে এবং ক্ষুধার পরিণাম মানে অনাহার সৃষ্টি হয়েছে, তো সেটা এসছে। এইভাবে আমরা ক্রমে প্রশ্নের উত্তর করতে পারবো। আরও একটা ধরনের প্রশ্ন আসে, এখানে হয়তো দিয়ে দিল যে মারি কুকুরের ড্যাশ দিয়ে ক্ষেত চাটা, বলে নিচে 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে 4টে থাকবে। জীব দিয়ে থাকবে, জীবটা হয়তো 3 নম্বর গয়ে থাকলো, তার আগে হয়তো অন্য কিছু দেওয়া হলো। তো এই 4টে অপশানের মধ্যে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে জীব, কারণ নেটে যে মানে যে জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় সেগুলো খুব গোলানোর জায়গা, মানে যে জায়গাগুলো গুলিয়ে যেতে পারে বা চোখের ফাঁক দিয়ে গলে যায়, সেই সমস্ত জায়গাগুলো থেকেই নেটে প্রশ্ন দেওয়া হয়। তো খুব ভালো করে আমাদের এই কবিতাগুলো দেখতে হবে এবং মনে রাখতে হবে। আরও একটা প্রশ্ন দিতে পারে এখানে যে আকালে আগুনে তৃষ্ণায় ড্যাশ ফাটা, ধরা ফাটা, মাঠ ফাটা, বসুন্ধরা ফাটা। হ্যাঁ, এরকম 3-4টে গায়ে গায়ে অপশান দিয়ে দিতে পারে। তো সেই মুহূর্তে পরীক্ষার হলে তো আমরা অনেক টেনশনের মধ্যে থাকি, তো আমাদের এই যে মাঠ শব্দটা মনে রাখাটাও কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তো ক্রমের প্রশ্ন আসতে পারে, এইরকম প্রশ্ন আসতে পারে, তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্নই আসতে পারে। তো এবারে আমরা পরের অংশটা দেখে নেব। এই পরের অংশে বলেছে দুপুর ছায়ায় ঢাকা, এটা ছায়ায় হবে, দুপুর ছায়ায় ঢাকা, সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা, পাখায় কেন যে নানা রং তার আঁকা, প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা মেলাবেন। এখানেও একটা বৈপরীত্য তৈরি হয়েছে। একে বলছে তো দুপুর ছায়ায় ঢাকা, তারপরে বলছে সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা, পাখায় কেন যে তার নানা রং আঁকা। মানে একটা সঙ্গী হারানো পাখি, তার পাখায় নাকি নানা রকম রং রয়েছে। এটা একটা বৈপরীত্য বিষয়, সেই পাখির তো মন খারাপ হওয়ার কথা। আচ্ছা, তারপর হচ্ছে প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা, প্রাণ নেই অথচ বেঁচে আছে। মানে এই যে বৈপরীত্য, এই সমস্ত কিছুকে কবি মেলাবেন। তারপরে কবি বলছেন সৃষ্টির কথা বলছেন। হ্যাঁ, সৃষ্টির কথা কখন বলছে? সঙ্গী হারানো পাখি কথা বলার পর বলছেন। হ্যাঁ, তোমার সৃষ্টি আমার সৃষ্টি, তার সৃষ্টির মাঝে যত কিছু সুর যা কিছু বেসুর বাজে মেলাবেন। তোমার সৃষ্টি মানে কি? প্রকৃতির সৃষ্টি। আমার সৃষ্টি মানে মানুষের সৃষ্টি। আর তার সৃষ্টির মাঝে মানে ঈশ্বরের সৃষ্টি। তো এই 3 সৃষ্টির মাঝে কিন্তু অনেক সুর বেসুর আছে, মানে অনেক ভালো মন্দ আছে, সেই সমস্ত কিছুকে কবি মেলাবেন। আচ্ছা, তারপরে কি হলো? সাধারণ মানুষের নিপীড়নের দিকে কবি চোখ গেল, যে মোটর গাড়ির চাকায় ওড়াই ধুলো, যারা সরে যায় তারা শুধু লোকগুলো, কঠিন কাতর উদ্ধত অসহায়, যারা পায় যারা সবই থেকে নাহি পায়, কেন কিছু আছে বোঝা না যায় মেলাবেন। মানে মোটর গাড়ির চাকায় ওড়াই ধুলো বলতে এখানে যে বিত্তবানদের কথা বলা হয়েছে, ধনবানদের কথা বলা হয়েছে, তারা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, রাস্তায় ধুলো উঠছে, আর সরে যাচ্ছে কারা? সাধারণ নিপীড়িত মানুষগুলো সরে যাচ্ছে। আচ্ছা, তারা কিরকম? কঠিন কাতর উদ্ধত অসহায়। এই জায়গাটা থেকেও ক্রমের প্রশ্ন আসতে পারে। মানে 4টে অপশন দিয়ে দিল, কঠিন কাতর উদ্ধত অসহায়টা পরে দিল। প্রথমে কি দিল? কাতর কঠিন উদ্ধত অসহায়, কঠিন উদ্ধত কাতর অসহায়, উদ্ধত কঠিন কাতর অসহায়, তার মধ্যে একটা জায়গায় দিয়ে দিল কঠিন কাতর উদ্ধত অসহায়। এইগুলো কিন্তু সবটাই গায়ে গায়ে, আমাদের মানে মনে রাখতে সেই সময় উত্তর করতে অসুবিধা হবে, তাই এই গুলিয়ে যাওয়ার জায়গাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা থেকে এক বছর প্রশ্নও এসেছিল, কোন সালে এসেছিল আমার ঠিক মনে নেই, কিন্তু সেই বছর আমি নিজেই নেট দিয়েছিলাম। তো এই ধরনের প্রশ্নগুলো খুবই আসে, এটা আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কঠিন, তারপরে কাতর, তারপরে উদ্ধত, তারপর অসহায়ের কথা বলা হয়েছে। মানে কঠিন আর উদ্ধত মানুষদের সাথে কাতর আর অসহায় মানুষদের তুলনা করা হয়েছে। তো কবির মনে হচ্ছে যে সমস্ত কিছু একদিন মিলে যাবে, মানে সমন্বয় সাধন হবে সমস্ত কিছুর মধ্যে। এখানে কবি আবার বলছেন যে দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায় পুণ্যের পথে হাঁটা, সমাজ ধর্মে আছি বর্মেতে আটা, ঝোড়ো হাওয়া আর ওই পুরো দরজাটা তিনি মেলাবেন। মানে বলছেন যে এই যে আমরা পাপ পুণ্য ছোঁয়াছুঁয়ি এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষদের, নিপীড়িত মানুষদের যে দূরে দূরে রাখি, এই যে সমাজ ধর্মে আমরা বর্ম দিয়ে আটা আছি, এই সমস্ত কিছুর মধ্যে ঐক্য স্থাপনের জন্য দেবতা মলিন ঝাঁটা হাতে তুলে নিয়েছেন।
এবং শেষে তিনি আবারও বলছেন ঝোড়ো হাওয়া আর এই পোড়ো দরজাটা মেলাবেন, তিনি মেলাবেন। মানে এই যে ঝোড়ো হাওয়া আর এই পোড়ো দরজাটা তিনি মিলিয়েই ছাড়বেন। মানে এই যে একদিকে ঔদ্ধত্যপূর্ণ শক্তি আর একদিকে সাধারণ মানুষ, একদিকে পুরাতন আর একদিকে নতুন, এই সমস্ত কিছুর মধ্যে তিনি সঙ্গতি বিধান করেই ছাড়বেন। এখানে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমে একবার রয়েছে মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন, আবার শেষে কিন্তু আছে একই রকম লাইন, ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন তিনি মেলাবেন, কিন্তু লাইন দুটোর মধ্যে একটু তফাৎ আছে। যদি এরকম দিয়ে দেয় যে সঙ্গতি কবিতার প্রথম লাইনটি হলো ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন তিনি মেলাবেন, এটা কিন্তু অশুদ্ধ হবে। কারণ প্রথমে কিন্তু ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন বলেছেন, আর এখানে বলেছে ওই পোড়ো দরজাটা মেলাবেন। এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, শুরুতে কোনটা ছিল শেষে কোনটা ছিল। এখানে আরো একটা বিষয় আছে যে তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে, এটাকে গুলিয়ে দিতে পারে। তোমার সৃষ্টি তার সৃষ্টি আমার সৃষ্টির মাঝে, বা আমার সৃষ্টি তোমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে, এই ক্রমটাও মনে রাখতে হবে যে প্রথমে তোমার, তারপর আমার, তারপরে তার। হ্যাঁ, আর এখানে এই যে প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা, এটা দিয়েও একটা কিন্তু প্রশ্ন হতে পারে যে এই লাইনটা দিল, নিচে লিখে দিল যে এর মধ্যে কোন অলংকার রয়েছে, মানে এটা কোন অলংকারের মাধ্যমে এটা হয়েছে। তাহলে এটা কোন অলংকার? এটা হবে বিরোধাভাস অলংকার। চারটে অলংকারের নাম দিয়ে দিল, দিয়ে বললো বিরোধাভাস অলংকার। বা এমনও হতে পারে অমিয় চক্রবর্তীর চারটে কবিতার নাম দিয়ে দিল, নেটের সিলেবাসে তো কিছু কবিতা আছে অমিয় চক্রবর্তীর, চারটে কবিতার নাম দিয়ে দিল আর বলে দিল যে কোন কবিতায় অলংকার, বিরোধাভাস অলংকারের ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ভালোভাবে মনে রাখি, আমরা বলতে পারবো যে অমিয় চক্রবর্তীর এই সঙ্গতি কবিতাতে বিরোধাভাস অলংকারের উল্লেখ আছে। বা এই যে সঙ্গী হারানো পাখি উড়াইছে পাকা, এটা একটা লাইন দিল। তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে একটা দিল, কঠিন কাতর উদ্ধত অত অসহায় একটা দিল, আবার দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা। চারটে ক্রম উল্টে পাল্টে দিল। আমরা কিন্তু অনায়াসে মনে রাখবো, প্রথমে ঝোড়ো হাওয়া পোড়ো বাড়ির কথা বলা হয়েছে, তারপর খরা বন্যার প্রসঙ্গ এসছে, তারপরে এসছে খরা বন্যার জন্য অনাহারের প্রসঙ্গ, এবং তারপরে ধীরে ধীরে এসছে সঙ্গী হারানো পাখির কথা, তারপর সৃষ্টির কথা বলেছে। সঙ্গী হারানো পাখির কথা বলার পরে সৃষ্টির কথা বলেছে, এবং সৃষ্টির কথা বলার পর সাধারণ মানুষদেরকে যে কিভাবে নিপীড়ন সহ্য করতে হয় সেই কথাটা বলেছে। আর শেষে দেবতা বাধ্য হয়ে মলিন ঝাঁটা হাতে তুলে নিয়েছে। তখনই আমাদের মনে থাকবে যে তাহলে প্রথমে আসবে সঙ্গী হারানো পাখির কথা, এটা 1 নম্বর হবে, তারপর সৃষ্টি মানে 2 নম্বর হবে, তারপরে এই কঠিন কাতর উদ্ধত অসহায় 3 নম্বর হবে, এবং শেষটা হবে 4, মানে দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা। তো এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারবো ক্রমগুলো। হ্যাঁ, এই যে 3 নম্বর, মানে এটা হয়তো দেওয়া রইল 1-এ, এটা দেওয়া রইল 2-এ, এটা 3-এ, এটা 4-এ। এবার আমাদেরকে তো মেলাতে হবে কোনটা আগে পরে রয়েছে। তাহলে 3 নম্বর লাইনটা আগে হবে, তারপর 2 নম্বর লাইনটা হবে, তারপর 1 নম্বরটা হবে, তারপর 4 নম্বরটা। তাহলে ক্রমটা কি হবে? 3, 2, 1, 4। দেবতা ঝাঁটা ধরেছে একদম শেষে। হ্যাঁ, তো আমাদের এটাই শেষে হবে। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। তো যেরকম ভাবে নেটে প্রশ্ন আসতে পারে আগামীতে, বা যেরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্তটাই আমি আলোচনা করলাম আজকে এই ভিডিওতে। তোমরা যদি ইউজিসি নেট বা ডাব্লিউবি সেটের প্রিপারেশন নিতে চাও, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবে এবং ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আর ফোন করেও তোমরা জেনে নিতে পারবে এই বিষয়ক সমস্ত তথ্য, যে কিভাবে যোগাযোগ করতে হবে, কত টাকা ফিজ, বা কোথায় যোগাযোগ করতে হবে, কতদিন ক্লাস হবে, সমস্তটা তোমরা জানতে পারবে। আজকে তাহলে এইটুকুই।